প্রণয়ের ঘোর রাত, লেখক আরাফাত আদনান সামি, পর্ব 11। দরজার বাইরে থেকে ভেসে আসা সেই ডাকে যেন হঠাৎই ছুরির মতো কেটে গেল মুহূর্তটার জাদু। মায়ের চোখের সামনে থেকে মিলিয়ে গেল সমস্ত স্বপ্নের কুয়াশা। নিমিষের মধ্যে ভেঙে পড়ল সেই মোহের আবরণ। নিজেকে এই অবস্থায় দেখে সে বেশ ঘাবড়ে গেল। বুকের ভেতর ভয় আর লজ্জায় ঢেউ একসাথে আছড়ে পড়তে লাগলো। কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন কৌশিক ভাই? ছাড়ুন আমাকে। মনে হয় আম্মু আসছে, কিন্তু তার কথা যেন কৌশিকের কানে পর্যন্ত পৌঁছালোই না। হয়তো পৌঁছানোর কথাও নয়, কারণ এই মুহূর্তে কৌশিক নিজের হুঁশ বুদ্ধির মধ্যেই নেই। যেন সে এক অন্য জগতে হারিয়ে গেছে, যেখানে কেবল আছে মায়া আর মায়ের অস্তিত্ব। পাগলের মতো তার ঠোঁট খুঁজে বেড়াচ্ছে মায়ের চুলের ভেতর। একের পর এক চুমু খাচ্ছে, যেন প্রতিটি শ্বাসে সে নিজের সমস্ত আকুলতা ঢেলে দিতে চাইছে। মায়া বারবার তাকে ঠেলতে চেষ্টা করছে, বারবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কৌশিকের সেই শক্ত বাহু থেকে মুক্ত হওয়া যেন অসম্ভব হয়ে উঠেছে। ঠিক তখনই দরজার ওপাশ থেকে আবারও সেই পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, এবার আরও স্পষ্ট, আরও জোরে। দেখো কাণ্ড, সকাল 7টা বেজে গেছে, আরে এখনো মহারানীর মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। মায়া, এই মায়া, ঘুম থেকে ওঠ মা, ওঠ। উঠে আমাকে একটু রান্নায় সাহায্য কর। মায়ের গলা আরও কাছ থেকে ভেসে আসতেই মায়ের বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। ভয়ে কাঁপা হাতে সে কৌশিকের কাঁধে চাপ দিল, কাঁপা গলায় বলল, কৌশিক ভাই ছাড়ুন আমাকে, শুনতে পাচ্ছেন না? আম্মু ডাকছে। আপনি এখনই এখান থেকে চলে যান। আমাদের এভাবে একসাথে একই রুমে দেখে ফেললে সমস্যা হবে। কৌশিক তখনও যেন অন্য জগতে। ধীরে ধীরে মুখটা তুলে মায়ের চোখের দিকে তাকালো, চোখে নেশার ঘোর, ঠোঁটে এক অদ্ভুত হাসি নিয়ে বলল, দেখলে ভালোই হবে। মায়া অবাক হয়ে তাকিয়ে রইল। ভয়, রাগ আর অবিশ্বাসে তার গলা কেঁপে উঠল। বলল, মাথা ঠিক আছে আপনার? কৌশিক হালকা হেসে ফিসফিস করে বলল, জান, দেখতে পাচ্ছিস না একটা গুরুত্বপূর্ণ কাজ করছি? আমাকে জ্বালাস না তো। গুরুত্বপূর্ণ না ছাই, ছাড়ুন তো। না, ছাড়বো না। কৌশিকের এই জেদি স্বর শুনে মায়ের গলা শুকিয়ে এলো। বাইরে থেকে এবার মায়ের কণ্ঠ আরও তীক্ষ্ণ, আরও রাগান্বিত হয়ে ভেসে এলো। কি হলো মাইয়া, কথা বলছিস না কেন? আর দরজা খুলতে এত সময় লাগছে কেন? তাড়াতাড়ি খোল। মায়ের গাল বেয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়তে লাগলো। সে বুঝতে পারছে আর এক মুহূর্ত দেরি হলেই সব শেষ। হৃদস্পন্দন এতটাই বেড়ে গেছে যে মনে হচ্ছিল মা বাইরে থেকেও শুনে ফেলবেন। গিলতে কষ্ট হতে থাকা লালা গিলে সে আমতা আমতা করে উত্তর দিল, একটু দাঁড়াও, আসছি, আসছি আম্মু। তাড়াতাড়ি খোল। মায়ে এবার কৌশিকের চোখে চোখ রেখে ধীর অথচ কাপা গলায় বলল, শুনতে পাচ্ছেন না? ছাড়ুন আমায়, আর এখনই এখান থেকে চলে যান, না হলে পরে বড় একটা সমস্যা হয়ে যাবে। কৌশিকের মুখের হাসি হঠাৎ মিলিয়ে গেল। সে ভ্রু কুঁচকে গভীরভাবে মায়ের দিকে তাকিয়ে বলল, তাড়িয়ে দিচ্ছিস আমায়? মায়া তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলল, না তাড়াচ্ছি না, আপাতত এখন যেতে বলছি। আপনি একটু বোঝার চেষ্টা করুন না, এখন যদি এইভাবে আম্মু আমাদের একসাথে দেখে ফেলেন তাহলে খুব বড় বিপদ হবে। প্লিজ বোঝার চেষ্টা করুন। কৌশিক এবার বিরক্ত মুখে দরজার দিকে তাকালো। বাইরের ডাক যেন তার মেজাজ পুরোপুরি নষ্ট করে দিয়েছে। এই সাত সকালে হবু শাশুড়ি মায়ের এখনই এন্ট্রি দিতে হলো। একটু পরে এলে কি এমন ক্ষতি হতো? রোমান্টিক সিনের আসল শুরুটার সময় এসে হাজির হয়ে আমার মুডের পুরো 12টা বাজিয়ে দিল। ধুরবাল, ভাল লাগে না আর। বিরক্ত গলায় গজগজ করতে করতে সে পাশে রাখা শার্টটা তুলে নিল, কাঁধে ঝুলিয়ে মায়ের শরীর ছেড়ে উঠে দাঁড়ালো। কৌশিক উঠতেই মায়া যেন হুঁশ ফিরে পেল। দ্রুত শুয়ে থাকা অবস্থায় নিজের আধখোলা নাইট ড্রেসটা ঠিক করতে শুরু করলো। ওই দৃশ্যটা চোখে পড়তেই কৌশিকের চোখ প্রায় কপালে উঠে গেল। গালে হাত রেখে সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মায়ের দিকে। তারপর ঠোঁটের কোণে এক দুষ্টু হাসি নিয়ে বলল, উফ জান, তোকে এইভাবে কত হট আর সেক্সি দেখতে লাগছে রে। উফ, মনে হচ্ছে সব আওয়াজ, সব বাধা ভুলে তোকে এখনই। মায়া বিরক্তিতে ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। চুপ, যদি আর একটা বাজে কথা বলেন তাহলে এখনই বালিশ চাপা দিয়ে মারবো আপনাকে। সব সময় মুখে খালি বাজে কথা, অসভ্য লোক একটা। কৌশিক হাসতে হাসতে বলল, মার না, তোর ওই কোমল হাতে এখনই আমাকে মেরে ফেল, না হলে একবার পুরোপুরিভাবে কন্ট্রোল হারালে পরেই কৌশিকের হাত থেকে তোর আর রক্ষা নেই জান। তাই এখনই মেরে ফেল আমাকে। ডায়লগবাজি বাদ দেন, এখন থেকে ফোটেন তাড়াতাড়ি। যাচ্ছি তো, এত পাগল হচ্ছিস কেন? তোকে এই অবস্থায় একটু মন ভরে দেখতে দে আগে। মায়া গাল ফুলিয়ে চোখ বড় বড় করে তাকালো তার দিকে, বলল,
বিয়ের পর মন ভরে দেখবেন এখন জানতো, সে তো দেখবই, সাথে আরো অনেক কিছু করব। কৌশিকের কথায় মায়া বেশ লজ্জা পেল, বলল, ইস হইছে হইছে, এখন এখান থেকে যান আগে। এই কথা বলেই মায়া খাট থেকে নেমে উঠে দাঁড়ালো, কিন্তু তার পরের মুহূর্তটুকু যেন স্বপ্নের মতো ঘটে গেল। মায়া কিছু বুঝে ওঠার আগেই কৌশিক এগিয়ে এসে তার কোমর শক্ত করে জড়িয়ে ধরল, আর এক নিমিষে মায়ের ঠোঁটে রেখে দিল এক অপ্রত্যাশিত উষ্ণ চুমু। হঠাৎ ঘটনার অভিঘাতে মায়ের চোখ বড় হয়ে গেল। সে কিছু বলার আগেই কৌশিক পেছনে সরে গেল, দরজার দিকে পা বাড়ালো। যেতে যেতে একবার ফিরে তাকিয়ে মুচকি হেসে বলল, সুইট হার্ট, নিজের খেয়াল রাখিস, আর দরজাটা খোলার আগে আয়নায় নিজেকে একবার দেখে নিস, তোর জন্য মঙ্গল হবে। এই বলেই কৌশিক রুমের পেছনের জানালা টপকে বেরিয়ে গেল। এদিকে মায়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন সময়টাই থেমে গেছে। তার মুখে এখনো কৌশিকের চুমুর উষ্ণতা, হৃদস্পন্দনটা যেন একটু দ্রুত চলছে। কিছুক্ষণ পর নিজের দিকে তাকে ফিসফিস করে বলল, যা বাবা, এটা কি হলো? সে এখনো দাঁড়িয়ে আছে দরজার সামনে, নিজের অনুভূতিগুলোকে সামলানোর চেষ্টা করছে। লজ্জা, অবাক হওয়া আর কোথায় যেন একটুখানি আনন্দের ঢেউ মিশে গেছে তার মনে। ঠিক তখনই রুমের বাইরে থেকে ভেসে এলো রাগান্বিত স্বরে ভরা পরিচিত কারো কণ্ঠ, এই মায়া। হঠাৎ এমন ডাকে মায়া চমকে উঠল, বুকের ভেতরটা যেন ধক করে উঠল তার। কারো উপস্থিতি যেন আচমকাই টের পেয়ে দ্রুত নড়ে দাঁড়ালো সে। তাড়াতাড়ি হাত দিয়ে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো গুছিয়ে নিল, নাইট ড্রেসটাও ঠিক করে পরল শরীরে। তারপর একটু দ্বিধায় পা টিপে দরজার দিকে এগিয়ে গিয়ে সাবধানে কপাট খুলল। দরজা খুলতে হন হন করে ভেতরে ঢুকে এলেন রুবিনা পাটোয়ারি। চোখে মুখে রাগ যেন আগুনের মতো জ্বলছে, কপালের ভাঁজ গাঢ় হয়ে উঠেছে। মায়ের দিকে তাকিয়ে কটমট করে বলে উঠলেন, কিরে, এত সময় নিলি কেন দরজা খুলতে? মায়ের মুখ শুকিয়ে গেল। হঠাৎ এই ঝড়ো প্রশ্নে সে যেন প্রস্তুতি ছিল না। গলা কাঁপতে কাঁপতে কিছু একটা বলার চেষ্টা করলো। আসলে রুবিনা ততক্ষণে আরো উত্তেজিত হয়ে উঠলেন, গলা একটু উঁচু করে বললেন, কি আসলে মা করছিস? দরজা খুলতে এত দেরি হলো কেন, আগে সেটা বল। মায়া আরও বেশি গুলিয়ে গেল, হাত পা ঠান্ডা হয়ে আসতে। তবু তোতলাতে তোতলাতে বলল, ওই আসলে মা, হয়েছেটা কি? রুবিনা তার কথা শেষ হতে দিলেন না, যেন কথার মাঝখানে কেটে দিলেন ধারালো স্বরে, ওই আসলে মা কি, ঠিক করে বল। মায়ের এমন রাগান্বিত রূপ দেখে মায়া বেশ ভয় পেয়ে গেল। সে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই রুবিনা পাটোয়ারি হঠাৎ আরও কাছে এসে দাঁড়ালেন। তার কড়া চোখে যেন আগুন জ্বলছে। ধীরে ধীরে হাত বাড়িয়ে মায়ের ঘাড় থেকে চুলগুলো সরিয়ে দিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, এগুলো কিসের দাগ মায়া? মায়া হতভম্ব হয়ে গেল, তোতলাতে তোতলাতে বলল, কোনগুলো আম্মু? রুবিনা পাটোয়ারি এবার মায়ের এক হাত শক্ত করে ধরে টেনে আয়নার সামনে দাঁড় করালেন। আঙুল দিয়ে ঘাড়ের দিকে ইশারা করে বললেন, এই যে এইগুলো, সত্যি করে বল, কিসের দাগ এগুলো? আয়নায় নিজের এমন প্রতিচ্ছবি দেখে মায়া যেন স্তব্ধ হয়ে গেল। ঘাড়ে স্পষ্ট লালচে দাগ, যা সে আগে খেয়ালই করেনি। এক পলকে তার চোখের সামনে ভেসে উঠল কৌশিকের মুখ। আর ঠিক তখনই মনে পড়ল কৌশিকের বলা সেই কথা। বুকের ভেতরটা কেঁপে উঠল তার, মনে মনে নিঃশব্দে ফিসফিস করে বলল, ইস, এটা আমি কি করে ফেললাম? পুরো পিঠ থেকে শুরু করে ঘাড় গলা সব জায়গা জুড়ে লাল ছোপ ছোপ দাগ বসে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে মায়া নিজের শরীরটা একবার ডান থেকে আবার বা থেকে ডান দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। প্রতিটি দাগ যেন তার বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। রুবিনা পাটোয়ারির চোখ রক্তলাল। তিনি এবার আগের চেয়ে অনেক বেশি রাগান্বিত স্বরে বললেন, কি হলো, বলছিস না কেন? এগুলো কিসের দাগ বল। মায়ের গলা শুকিয়ে গেল, তার বুক ধড়ফড় করছে। এখন সে কি বলবে তার আম্মুকে? কাঁদো কাঁদো চোখে নিজেকে কোনো মতো সামলে নিয়ে আস্তে করে বলল, আসলে দেখ মায়া, আমাকে কোনো মিথ্যা বলবি না, সত্যি করে বল, এগুলো কিসের দাগ? এমন সময় হঠাৎ জোরে জোরে চিৎকার করেই দরজা ঠেলে জোরে জোরে পা ফেলে মায়ের ঘরে ঢুকলেন অমিতাভ পাটোয়ারি, মায়ের বাবা। তার আগমনে ঘরের নীরবতা মুহূর্তেই ভেঙে গেল। রুবিনা পাটোয়ারি কপাল কুঁচকে বিরক্ত স্বরে বললেন, কি হয়েছে, এত জোরে জোরে চেঁচাচ্ছেন কেন? অমিতাভ পাটোয়ারি হাঁপাতে হাঁপাতে বললেন, কালকে রাতে খিচুড়িতে বেগুন দিয়েছিলে তুমি, তাই না? হ্যাঁ দিয়েছিলাম, কেন, কি হয়েছে? কি হয়নি সেটা বলো। বলেই তিনি একটানে শরীর থেকে পাঞ্জাবিটা খুলে মেঝেতে ফেলে দিলেন। নিচের ত্বকের লালচে ছোপ ছোপ দাগ ছড়িয়ে আছে। রুবিনা পাটোয়ারি অবাক হয়ে বলে উঠলেন, সে কি, আপনার পুরো শরীরে এমন লাল লাল দাগ কিসের? তুমি জানতে না বেগুনে আমার অ্যালার্জি আছে? রুবিনার মুখটা বিবর্ণ হয়ে গেল।
উফ, মনেই ছিল না আমার। ঠিক তখনই অমিতাভ পাটোয়ারির দৃষ্টি পড়ল মায়ের দিকে। কিছুটা উদ্বিগ্ন হয়ে তিনি এগিয়ে এসে বললেন, এ কি মা, তোর কি হয়েছে? মায়া যেন এমন একটা প্রশ্নেরই অপেক্ষায় ছিল। এই সুযোগটা কাজে লাগিয়ে সে তড়িঘড়ি করে বলল, কি আর হবে বাবা, তোমার মতো আমারও তো বেগুনে অ্যালার্জি আছে, ভুলে গেছো? এই জন্যই তো বলি, খিচুড়িটা খাওয়ার পর থেকেই শরীরটা অদ্ভুত লাগছিল। সকালে উঠে দেখি পুরো শরীর জুড়ে দাগে ভরে গেছে। আম্মু না দেখালে তো আমি বুঝতেই পারতাম না। ধন্যবাদ আম্মু। মায়ের কথা শুনে রুবিনা পাটোয়ারি ভ্রুকুচকে বললেন, তাহলে এই কথাটা বলতে তোমার এত সময় লাগছিল কেন? তুমি বলার সুযোগ কখন দিলে আম্মু? এসেই তো ধমকাতে শুরু করে দিলে আমাকে। মেয়ের মুখ থেকে এমন উত্তর শুনে অমিতাভ পাটোয়ারি রুবিনা পাটোয়ারির দিকে তাকিয়ে গলা উঁচু করে বললেন, আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, আর তুমি তাকে বকেছো? কেন বকেছো মায়াকে? আসলে কি আসলে আসলে করছো? কেন বকেছো আমার চাঁদের টুকরো মেয়েকে? বলো। রুবিনার চোখে রাগ আর অভিমান জমে উঠল। হ্যাঁ, আপনারই তো একমাত্র মেয়ে, আমার তো আর কিছুই লাগে না, তাই না? এই বলেই তিনি হনহন করে রুম থেকে বেরিয়ে গেলেন। অমিতাভ মায়ের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, তোর তো দেখছি আমার থেকেও বেশি হয়েছে অ্যালার্জি। যা মা, আগে ফ্রেশ হয়ে নে, তারপর খাবার খেয়ে ওষুধ খেয়ে নিস, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই কথা বলে অমিতাভ পাটোয়ারি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। মায়ের সাথে সাথেই সমস্ত শরীরের ভার ফেলে দিল বিছানার উপর। এতক্ষণ বুকের ভেতর যেন ঝড় বইছিল। বড় বড় করে শ্বাস নিচ্ছে সে। নিবে না কেন? ধরা পড়তে পড়তে যে কোনো মতে বেঁচে গেছে সে। এতক্ষণ তার শরীরটা ভয় আর আতঙ্কে শক্ত হয়েছিল, এখন একটু স্বস্তি পেতে শুরু করেছে। গভীর একটা শ্বাস টেনে নিয়ে আস্তে করে বিড়বিড় করে বলল, উফ, এই যাত্রায় বেঁচে গেলাম, না হলে আজ কি থেকে কি হয়ে যেত। সবই অসভ্য লোকটার দোষ। আরেকবার যদি খালি ছোঁয়ার চেষ্টা করে না, হাত কেটে ফ্রিজে রেখে দেব আমি। অসভ্য লোক একটা। রাগে গরম হয়ে উঠেছে মায়ের চোখ মুখ। কথাগুলো বলেই বিছানা থেকে উঠে আলমারির কাছে গিয়ে একটা তোয়ালে তুলে নিল। এরপর সোজা চলে গেল ওয়াশরুমে শাওয়ার নেওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর যখন বের হলো, তখন তার ভেজা চুলে জড়ানো তোয়ালে আর পরনে লাল গোল জামা, চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে সময় নিয়ে ভেজা চুলগুলো শুকিয়ে নিল সে। তারপর পরিপাটি হয়ে নিজেকে ঠিক করে নিয়ে এক নিঃশ্বাসে বলল, যাই বাবা, এবার আম্মুকে রান্নায় সাহায্য করতে হবে। এই বলেই মায়া নিজেই বেরিয়ে গেল রুম থেকে। সকাল প্রায় 10টা। রাস্তায় আজ অস্বাভাবিক রকমের ফাঁকা। তাই ঠিক সময় মতোই কৌশিক চৌধুরী বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। গেটের বাইরে একটু দাঁড়িয়ে চারপাশে সতর্ক চোখে তাকালো সে, যেন কিছু খুঁজছে। চারিদিকটা ফাঁকা দেখে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে গেট পেরিয়ে বাড়ির সদর দরজার সামনে এসে দরজাটা একটু খুলে এক নজর দেখে নিয়ে বলল, যাক বাবা, কেউ নেই, না হলে এখন হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হতো। স্বস্তির নিঃশ্বাস ফেলে কৌশিক গেট ঠেলে ভেতরে ঢুকে পড়ল। একদম সোজা পা বাড়ালো নিজের রুমের দিকে। পায়ের আওয়াজ একটু জোরে পড়ছে, যেন ইচ্ছে করেই দ্রুত সেখানে পৌঁছাতে চাইছে। যেইমাত্র সিঁড়ির প্রথম ধাপে পা রাখলো, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে ভেসে এলো এক চেনা কণ্ঠস্বর, এভাবে চারিপাশে উকিঝুঁকি মেরে নিজের রুমে যাওয়া হচ্ছে নাকি? কথাটা কানে যেতে কৌশিক হঠাৎ পেছনে ঘুরে তাকালো। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সে কিছুটা চমকে উঠল। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে রোহিত, তুই? না মানে তুই কখন আসলি? রোহিত ঠোঁটে এক চওড়া মুচকি হাসি টেনে শান্ত গলায় উত্তর দিল, গতকাল রাতে। কাল রাতে বাড়িতে আসলি, অথচ আমি আজকে জানলাম? আমাকে ফোন করে জানানোটার দরকার মনে করলি না নাকি? রোহিত এবার একটু হেসে মাথা নাড়ল। আরে ভাইয়া, ফোনটা চেক করে দেখো কয়টা ফোন করেছি তোমাকে। বাড়িতে পা রাখার আগেই তোমাকে সবার আগে ফোন দিয়েছিলাম, কিন্তু তোমাকে পাইনি। রোহিতের কথা শুনে কৌশিক যেন একটু অপ্রস্তুত হয়ে গেল। তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে অন করতেই দেখতে পেল প্রায় 15-20টা মিসড কল পড়ে আছে রোহিতের। নিজের অমনোযোগিতায় হেসে ফেলল সে। আরে ভাই, আমি তো মিস করে ফেলেছি সব কল, সরি ব্রো। রোহিত চোখ কুঁচকে ভ্রু উঁচু করে নাটকীয় ভঙ্গিতে বলল, ওরে ওরে, কেউ পানি দে। ভাবা যায় কৌশিক ভাই আমাকে সরি বলছে। এত পরিবর্তন কেমনে কি ভাইয়া? কৌশিক হেসে মাথা নাড়ল। তোর এই মজা করার স্বভাবটা এখনো গেল না দেখছি। ওইসব কথা বাদ দে, আগে এটা বলো, কালকে সারা রাত কোথায় ছিলে? কৌশিক কিছু বলার আগে রোহিত কৌতূহলী চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, নিশ্চয়ই আমার ভাবির সাথেই ছিলে, তাই না ভাইয়া? কৌশিক বিনা দ্বিধায় মাথা নেড়ে বলল, হ্যাঁ। রোহিতের মুখে খুশির ঝিলিক ছড়িয়ে গেল। ও গ্রেট, তার নাম কি আমার ভাবির? আর কবে দেখা করাচ্ছ আমার সাথে?
সঠিক সময় হলে সব বলবো, এখন তুই রুমে যা, আর আমিও গিয়ে ফ্রেশ হয়ে আসি। কৌশিক কথাটা বলে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে শুরু করলো। কয়েক ধাপ ওঠার পর হঠাৎ থেমে পেছন ফিরে রোহিতের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। রোহিত ভ্রুকুচকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের জন্য? কৌশিক হালকা হাসি দিয়ে বলল, এই যে বাড়িতে এসে আমার রাতে না আসার বিষয়টা যেভাবেই হোক ধামাচাপা দিয়ে সামলে নিলি, তার জন্য। রোহিত আরও অবাক হয়ে বলল, তুমি বুঝলে কিভাবে? কৌশিক মুচকি হেসে শান্ত গলায় উত্তর দিল, আরে আমি তোর বড় ভাই, তোর থেকে একটু হলেও বেশি বুঝি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। এই কথা বলে কৌশিক হন হন করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রোহিত আর কোনো কথা না বাড়িয়ে সোজা নিজের রুমের দিকে চলে গেল। কৌশিক নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো। ঢোকার সাথে সাথেই দরজাটা টেনে বন্ধ করে দিল। তারপর পকেট থেকে ফোনটা বের করে চার্জে লাগিয়ে রাখলো। এক হাতে আলমারির ওপর থেকে তোয়ালেটা নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল শাওয়ার নেওয়ার জন্য। ঠান্ডা পানির নিচে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাথা ঠান্ডা করে বেরিয়ে এলো কৌশিক। তোয়ালে মুড়িয়ে শরীরটা শুকিয়ে নিল। তারপর ওয়ার্ড্রোব খুলে কালো রঙের প্যান্ট আর সাদা শার্ট বের করে নিল। প্যান্ট পরে শার্টটা প্যান্টের ভেতর ইন করে ঠিকঠাক করে নিল। আঙুলের ছোঁয়ায় চুলগুলোকে সামান্য স্টাইল করে আয়নায় নিজেকে একবার দেখে নিল সে। ঠিক তখনই রুম থেকে বের হওয়ার আগ মুহূর্তে দরজা খুলে ভেতরে ঢুকলেন মাহিমা চৌধুরী, কৌশিকের মা। হঠাৎ মাকে সামনে দেখে কৌশিক অবাক হয়ে বলল, আম্মু তুমি এখানে? মাহিমা চৌধুরী হালকা মুচকি হেসে ধীর গলায় বললেন, হ্যাঁ আমি। সারা রাত কোথায় ছিলে? বন্ধুদের বাসায় ছিলাম আম্মু। কেন, কি হয়েছে? কোথাও যাওয়ার আগে বলে যাবে না নাকি? আমাদের বুঝি চিন্তা হয় না তোমাকে নিয়ে? আসলে আম্মু ফোনে। কৌশিক কথা শেষ করার আগেই মাহিমা তাকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বললেন, বুঝেছি। আচ্ছা শোনো, এখন থেকে কোথাও যাওয়ার আগে অন্তত আমাদের বলে যাবে, কেমন? এখন চলো খাবার খেয়ে নাও। এই বলে মাহিমা চৌধুরী ঘর থেকে বেরিয়ে গেলেন। কৌশিক আর কিছু না বলে নিঃশব্দে মায়ের পিছু পিছু হাঁটতে লাগলো। দুজন একসাথে নিচে নেমে এলো। নিচে এসে কৌশিক সরাসরি খাবার টেবিলের দিকে গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। কৌশিক চামচটা হাতে নিয়ে প্রশ্ন করল, আম্মু আব্বু কোথায়? মাহিমা চৌধুরী খাবার বাড়তে বাড়তে উত্তর দিলেন, কোথায় আর যাবে, অফিসে গেছেন উনি। কৌশিক মুখে খাবার তুলে নিতে নিতে ধীরে গলায় বলল, ও। মাহিমা চৌধুরী খাবার পরিবেশন শেষ করে চুপচাপ চেয়ার টেনে বসে পড়লেন। কিছুক্ষণ কৌশিকের দিকে তাকিয়ে থেকে ধীর কিন্তু গম্ভীর কণ্ঠে বললেন, এইভাবে আর কতদিন কৌশিক? তোমার আব্বুর সাথে কোম্পানিতে যোগ দিয়ে কাজের চাপটা একটু কমাও এবার। কৌশিক চামচটা নামিয়ে রেখে নিঃশ্বাস ফেলে বলল, ও আম্মু, আমার এসব ভালো লাগে না। স্কুলের মতো রুটিন মেনে প্রতিদিন অফিসে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তাহলে নিজেই কিছু একটা করো। সঠিক সময় হলেই করব, আর আমাকে এই বিষয়ে এত চাপ দিও না। সঠিক সময়টা কবে হবে? বয়স তো আর কম হলো না। এই তো জানুয়ারি মাসের 1 তারিখে 26-এ পা রাখবে। উফ আম্মু, বয়সের সাথে কাজের আবার কি সম্পর্ক? মাহিমা চৌধুরীর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। ভ্রু কুঁচকে বললেন, তোমাকে বোঝানো আমার পক্ষে আর সম্ভব না। যা ইচ্ছা তাই করো। কৌশিক হালকা হেসে বলল, সম্ভব না হলে একটা বৌমা নিয়ে আসেন আম্মা যান। পরে শাশুড়ি আর বউ মিলে বসে বসে বুঝিয়ে দেবেন। মাহিমা চৌধুরী কড়া স্বরে বললেন, কোনো মেয়ে তোমার মতো বেকার ছেলেকে বিয়ে করবে শুনি? কৌশিক আবারও হাসলো, বেকার কোথায়, আপনারা আছেন তো। আমরা এই আছি, এই চলে যাব, পরে কি করবে? উফ আম্মা যান, কী সব আজে বাজে কথা বলছেন আপনি। ঠিক তখনই হঠাৎ রোহিত এসে হাজির হলো। সে কিছু বলার আগে মাহিমা চৌধুরী বলে উঠলেন, রোহিতকে দেখে কিছু শেখ। তোর থেকে 1 বছরের ছোট হয়েও কাজ করছে, আর তুই? রোহিত কৌশিকের পাশে দাঁড়িয়ে দুষ্টুমি ভরা হাসি নিয়ে বলল, ওহ কাকি, আপনি এত চিন্তা করেন কেন? পারলে ভাইয়ার বিয়েটা দিয়ে দিন। উঠতে বসতে যখন ভাবির কাছ থেকে কথা শুনবে, তখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলবে তো তখন, যখন কেউ একে বিয়ে করতে রাজি হবে। রোহিত তুই বল, এমন বেকার ছেলেকে কে বিয়ে করবে? খাবার খাওয়া শেষ করে কৌশিক শান্তভাবে উঠে গেল ওয়াশ বেসিনের দিকে। হাত ধুয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তোমাদের কথা হয়ে থাকলে আমি কি এখন যেতে পারি? মাহিমা চৌধুরী ভ্রুকুচকে রাগান্বিত কণ্ঠে বললেন, সব কথা মজা করে উড়িয়ে দেওয়াটার মানেটা কি কৌশিক? হায় আল্লাহ, এই ছেলেকে নিয়ে আমি কি করব? কৌশিক অবলীলায় কাজ ঝাঁকিয়ে উত্তর দিল, কি আর করবেন? একটু আগে না রোহিত বলল বিয়ে করিয়ে দিতে, তাহলে ওটাই করিয়ে দিন। যদি একটু বইয়ের পাল্লায় পড়ে ঠিক হই। নিজের মায়ের সামনে নিজের বিয়ের কথা নিজেই বলছো, বিন্দুমাত্র লজ্জা কাজ করছে না তোমার ভেতরে? কৌশিক হেসে বলল, আম্মু ছোটবেলায় কটকটি কিনে খেতাম, মনে আছে? হ্যাঁ আছে, কিন্তু এখন এই কথা কেন?
আসলে আম্মু হয়েছেটা কি জানো, একবার কটকটি খাওয়ার লোভে লজ্জা শরম সব ভুলে বিক্রি করে ফেলেছিলাম কটকটি খাওয়ার জন্য। তারপর থেকে কৌশিকের কথাটা শেষ হওয়ার আগেই রোহিত খিলখিল করে হেসে উঠল। তার হাসি দেখে মাহিমা চৌধুরী কড়া স্বরে বললেন, এইভাবে না হেসে বোঝাও তোমার ভাইকে। কথাটা বলেই তিনি ছেড়ে চলে গেলেন। মাহিমা চৌধুরী চলে যেতেই রোহিত মুখে এক চিলতে হাসি নিয়ে বলল, কৌশিক ভাই কাকে ভুল কিছু বলেননি, এবার কিছু তো একটা করো। কৌশিক ভ্রুকুচকে তাকালো, এখন তুই শুরু করলি? না রোহিতের কথা শেষ হওয়ার আগেই কৌশিক গলা উঁচু করে বলল, একদম আমাকে এইসব ফালতু জ্ঞান দিতে আসবি না। এইসব জ্ঞান তোর কাছেই রাখ, না হলে নাক বরাবর এমন একটা দিব সারা জীবন কেঁদে কুল পাবি না। রোহিত এক ধাপ পেছনে সরে গিয়ে হাত তুলে বলল, সরি সরি, আর বলবো না, কিন্তু একবার এই বিষয়টা। কি বললাম শুনতে পাসনি? আচ্ছা আর বলবো না। আচ্ছা কোথাও যাচ্ছ নাকি? না এখন যাচ্ছি না, তবে রাত্রে একটু বের হব, সাথে তুইও যাবি, তাই রেডি থাকিস। আচ্ছা ভাইয়া। আচ্ছা আমি তাহলে উপরে গেলাম। এই বলে কৌশিক সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। দুপুরের কড়া রোদ পেরিয়ে এখন বিকেলের নরম আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়েছে। সারাদিনের গরমে পুড়ে যাওয়া শহরটা যেন এখন একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। রাস্তায় মানুষের ভিড় কমে এসেছে। দোকানের সামনে ধোয়া ওঠা চায়ের কাপে জমে উঠেছে গল্পের আড্ডা। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে লালচে রঙে। হালকা বাতাসে বইছে প্রশান্তির ছোঁয়া। সারাদিনের ক্লান্তি ভুলে শহরটা যেন নতুন করে জেগে উঠছে শান্ত বিকেলের কোলে। এদিকে সকালে মায়ের সাথে রান্না শেষ করে খেয়ে রাতের ঘুম পুষিয়ে নিতে মায়ের সে কখন বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিল। সেই ঘুম আর এখনো ভাঙেনি, কিন্তু এই গভীর ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে ফোনের রিংটোনে ঘুম ভেঙে গেল তার। নিভু নিভু চোখে ফোনটা হাতে তুলে কল রিসিভ করে বলল, কে কে বলছেন আপনি? ফোনের ওপাশ থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর, শালি তোর ভবিষ্যৎ স্বামী বলছি। মানে ফাজলামো করার আর জায়গা পান না। একে তো ঘুমের সময় ফোন করে আমার ঘুমটা নষ্ট করেছেন, তার উপর কী সব উল্টাপাল্টা বলছেন। এই ভাই কে আপনি? নামটা বলতে পারেন না? ওপাশ থেকে কৌশিক দাঁতে দাঁত পিষে ধমকের স্বরে বলল, শালি তুই যারে তোর সাইয়ার বদলে কৌশিক ভাইয়া বলে ডাকিস সেই আমি।